আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ যে রয়েছে, ঠিক আছে। এই বাংলা সাহিত্যের যুগ বিভাগের ভিত্তি, তার সঙ্গে কালসীমা এবং এর তাৎপর্য নিয়ে কিন্তু আমি আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এখানে দেখো ছোট্ট ছোট্ট করে কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে ক্লাসে কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। যুগ বিভাগের ভিত্তি, প্রতিটি যুগের কালসীমা, প্রধান সাহিত্যধারা, যুগ বিভাগের তাৎপর্য আর যে সমস্ত যুগগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা। তাহলে আমি একেবারে কিন্তু আলোচনার বিষয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো কি বলছে, যুগ বিভাগের প্রয়োজনীয়তা, যেখানে হাজার বছর পুরনো বাংলা সাহিত্যের সুবিশাল পথ পরিক্রমাকে সহজে ও বিজ্ঞানসম্মতভাবে বোঝার জন্য পণ্ডিতগণ একে কয়েকটি সুনির্দিষ্ট যুগে কিন্তু বিভাগ করেছে, ঠিক আছে। মানে ভালোভাবে বোঝার জন্য কিন্তু সেটাকে আর কি বিভক্ত করা হয়েছে বাংলা সাহিত্যকে, যেখানে সাহিত্যের ইতিহাস কোনো জাতির মানসিকতা, সমাজ বা সাংস্কৃতিক বিবর্তনের ধারার দলিল কিন্তু নয়, ঠিক আছে, ধারাবাহিক দলিল। দেখো তারপর কি বলছে, তাহলে কেন বিভক্ত করা হলো আমরা তা দেখলাম, মানে সাহিত্যটা ঠিকভাবে যাতে সুবিধা হয় পাঠ করতে, সেই কারণে কিন্তু বিভক্ত করা হয়েছে। দেখো, তো যুগ বিভাগের যে কালসীমার মধ্যে চলে যাচ্ছি, যেখানে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি ভাগে বিভক্ত করা হচ্ছে, ঠিক আছে। প্রথম হচ্ছে প্রাচীন যুগ, দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ, তারপরে রয়েছে আধুনিক যুগ। তো এই তিনটা ভাগ কিন্তু রয়েছে। দেখো প্রথমে প্রাচীন যুগে চলে যায়, যেখানে দশম থেকে দ্বাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের উন্মেষ পর্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাচীন যুগের, এবং এই যুগে একমাত্র নিদর্শন হচ্ছে বৈধ সিদ্ধাচার্য রচিত চর্যাপদ। এইটা নিয়ে আগের ক্লাসে আমি অনেক আলোচনা করে দিয়েছি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, ঠিক আছে। এবার চলে যাচ্ছে মধ্যযুগে, যেখানে ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী অব্দি মধ্যযুগ চলছিল। 1201 খ্রিস্টাব্দ অব্দি তুর্কি আক্রমণের পর থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কাল, এবং এটি তিনটা উপবিভাগে বিভক্ত। তার সঙ্গে মধ্যযুগ যে রয়েছে, মধ্যযুগকে কিন্তু আমরা তিনটা ভাগে ভাগ করতে দেখতে পাবো। তারপরে রয়েছে আধুনিক যুগ, যেখানে 1800 খ্রিস্টাব্দ থেকে এই বর্তমান সময় অবধি কিন্তু আধুনিক যুগ চলছে। তার সঙ্গে মেন দুটা প্রতিষ্ঠান আমরা দেখতে পারবো, ফোর্ট উইলিয়াম কলেজ আর শ্রীরামপুর মিশন। এই দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই আধুনিক যুগের সূচনা হলো, ঠিক আছে। এরপরে এক এক করে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো দেখো কি বলছে, প্রথমেই চর্যাপদ আছে। দেখো প্রথমে আসছে চর্যাপদ, যেখানে কি বলছে, এই যে চর্যাপদ যে আছে, বাংলা ভাষা সাহিত্যের আদিতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত এই পদগুলি প্রাচীন যুগের একমাত্র সম্বল, ঠিক আছে। তার সঙ্গে বৈধ সিদ্ধাচার্যরা সাধন ভজনের গুরুতত্ত্বকে রূপের আড়ালে প্রকাশ করেন, এবং এই পদগুলির মাধ্যমে সেকালের বাঙালি সমাজের আর কি সমাজচিত্র, অর্থনীতি, নৈবাহান, তার সঙ্গে দৈনন্দিন জীবনের বাস্তব রূপ ফুটে ওঠে। মানে এই চর্যাপদ আমরা দেখবো, যেখানে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন, এবং এটা হচ্ছে প্রাচীন যুগে যে বৈধ সিদ্ধাচার্য যারা আছে তাদের সাধন তত্ত্ব যে রয়েছে, সেই সাধন তত্ত্বকে আর কি আমরা দেখতে পারবো গান, ঠিক আছে। গানই কিন্তু সেটা আর কি প্রকাশ করে, যেটার নাম হয়ে যায় চর্যাপদ। তারপরে দেখো কি বলছে, মধ্যযুগ, ঠিক আছে। এই মধ্যযুগের উপবিভাগগুলো জেনে নিই এক এক করে। দেখো আদি অন্ত মধ্যযুগ, যেখানে ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি এই সময়কে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে, ঠিক আছে। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা বিভাগ হচ্ছে, কারণ সমাজে যখন আমরা দেখতে পাচ্ছি তুর্কি আক্রমণ হলো, সেই তুর্কি আক্রমণ, প্রথমেই তুর্কি আক্রমণ ও অন্ধকার যুগ, তারপরে রয়েছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে রয়েছে চৈতন্যদেবের আবির্ভাব, তারপরে আমরা পাচ্ছি বৈষ্ণব মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, ঠিক আছে। তারপরে প্রাক আধুনিক যুগ পর্ব, যেখানে 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে 1800 খ্রিস্টাব্দ সময়কে যুগ সন্ধি বলা হয়। কারণ যুগ সন্ধি বলতে আমরা যখন বুঝতে পারি দুটি যুগ মিলিয়ে যখন সাহিত্য রচনা হচ্ছে, ঠিক আছে, সেটাকে যুগ সন্ধি বলছে। যেখানে কবি গান, কবিওয়ালা, তারপরে টপ্পর উদ্ভব এবং বাউল গান ও গাথা সাহিত্যের বিকাশ, তারপরে নতুন নাগরিক ও জীবনের প্রভাবে সাহিত্যের রূপ বদল যে রয়েছে সেটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে। দেখো যুগ বিভাগের যে প্রধান ভিত্তি দেখে নিই আমরা। দেখো কি কি কারণে আর কি সেগুলো আর কি যুগ বিভাজন হয়েছে। দেখো প্রথমেই বলছে রাজনৈতিক ও ঐতিহাসিক পটভূমি, যেখানে রাজবংশের পতন ও নতুন শক্তির উত্থান সাহিত্যের রূপ বদলে দেয়। যেমন তুর্কি আক্রমণের পর বাংলা সাহিত্যের একটা আলাদাই গতি কিন্তু চলে আসলো, ঠিক আছে। তারপর আমরা দেখবো ভাষা ও ব্যাকরণ বিবর্তনের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে, যেখানে প্রাচীন যুগের চর্যাপদ এর সান্ধ্য ভাষা থেকে মধ্যযুগীয় ভাষা, এবং পরবর্তীতে 19 শতকের গদ্যের বিবর্তনের যুগ বিভাজনের অন্যতম ভিত্তি কিন্তু হয়ে দাঁড়ালো। তারপরে আরেকটা রয়েছে ধর্মীয় ও সামাজিক আন্দোলন, যেখানে প্রাচীন যুগ ছিল বৌদ্ধ ধর্ম প্রভাবিত, মধ্যযুগ ছিল দেবদেবী শ্রী চৈতন্যদেবের প্রেম ধর্মে প্রভাবিত, আর আধুনিক যুগে কিন্তু আসা যুক্তিবাদ। তার মানে তিনটা ভাগে কিন্তু বিভক্ত করা হচ্ছে ধর্মীয় ও সামাজিক আন্দোলন অনুযায়ী। প্রথমে এই বৌদ্ধ ধর্ম আমরা পাচ্ছি,
ঠিক আছে। তারপরে আমরা কি পাবো, তারপরে কিন্তু মধ্যযুগে যদি আমরা চলে যাই সেখানে আমরা পাবো দেবদেবীর মাহাত্ম্য কথা। তারপরে সবার শেষে আধুনিকে, যেখানে আমরা পাবো কি আধুনিক সাহিত্যের মধ্যে যুক্তিবাদ কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, মানসিকতা ও বিষয়বস্তুর বদল, যেখানে মধ্যযুগের সাহিত্যের মূল বিষয় ছিল ধর্ম, ঠিক আছে, এবং দেবতা নির্ভর, কিন্তু আধুনিক যুগে কিন্তু রক্ত মাংসের সাধারণ মানুষ হয়ে উঠেছে মূল উপজীবী, যেখানে তাদের কি মানব কেন্দ্রিকতা, মানে তাদের যুক্তিবাদ দিয়ে কিন্তু তাদের সাহিত্য তৈরি হয়েছে। মধ্যযুগে চলে গেলে সেখানে কিন্তু আমরা দেবদেবী সম্পর্কে, দেবদেবীর মাহাত্ম্য সম্পর্কে পাবো, ঠিক আছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, কিন্তু আধুনিক যুগে কিন্তু আমরা যুক্তিবাদ সম্পর্কে পাবো। ঠিক আছে। আচ্ছা, লাস্ট স্লাইড কি বলছে, যুগ বিভাগের তাৎপর্য, যেখানে কি বলছে যুগ বিভাগের ফলে হাজার বছর বাংলা ভাষা কিভাবে চর্যাপদের খোলস থেকে আজকের এই রূপে আসলো, সেই যে চর্যাপদ সেখান থেকে আজকের রূপে আসলো, তার সঙ্গে তার বিবর্তনের ধারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যেখানে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ এবং নির্দিষ্ট সময়ের মানুষের জীবনযাত্রা, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থার পরিষ্কার চিত্র পাওয়া যায়। এবং এই যুগের সাহিত্যের সঙ্গে অন্য যুগের সাহিত্যের তুলনামূলক আলোচনা যুগ বিভাগ ছাড়া কিন্তু অসম্ভব। মানে আমরা যদি সাহিত্যকে ভালোভাবে জানতে পাই, সেটাকে যদি বিভাগ না করে আমরা আগে জানতে যাই, পুরো কিন্তু জিনিসটা মিলে যাবে। সেই কারণে আমরা যুগ বিভাগটা কিন্তু আগে জানা দরকার, যেই কারণে আমরা সাহিত্যকে ভালো করে জানতে পারবো। প্রাচীন, মধ্য, তারপরে হচ্ছে না আধুনিক যুগ, এই তিনটা ভাগে বিভক্ত করা হচ্ছে। আবার মধ্যযুগে আমরা পেলাম কি তিনটা ভাগ রয়েছে। ঠিক আছে। এইভাবে কিন্তু আর কি বাংলা সাহিত্যের ধারাকে বিভাগ করা হচ্ছে। আজকে ক্লাসের আলোচনা এতটাই ছিল। আমার আলোচনা শেষ করার পূর্বে তোমাদেরকে একটু বলে দিই, দেখো এখানে তোমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখতে পাচ্ছ। সবার লাস্টে দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখাচ্ছি না। থ্যাংক ইউ।